সাধারণ এমনি শিক্ষা না, কারিগরি শিক্ষা বাধ্যতামূলকভাবে এই মাধ্যমিক এবং কলেজ পর্যায়ের এটা একবারে বাধ্যতামূলকভাবে শিক্ষার ব্যবস্থা করবে, অল্প বেশি দিন না, কয়েক বছর। এবং এটাই হচ্ছে আজকের যুগান্তকারী বৈপ্লবিক পরিবর্তন সেখানে ঘটেছে। আমি যদি মানে একটা জাতিকে সেভাবেই বর্ণনা যতটুকু করেছি সাদা চোখে দেখা, তো এই সাদা চোখে বর্ণনার থেকেই আমার মনে হয় যে আমরা একটি সেক্টরকে, একটি খাতকে আমাদের পাশ দিয়েই হেঁটে যাচ্ছে, কিন্তু আমরা অতটা যে জরুরি, অতটা যে গুরুত্বপূর্ণ, এটা আমরা সেইভাবে ভাবতে পারছি না। এই ভাবতে না পারার কারণে আমরা মানে মানে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকটা থমকে আছি। এটা আমাদের থাকা যাবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে উদ্যোগ গ্রহণ করেছিলেন, এখানে মূল প্রবন্ধ পাঠক যেটি বলেছেন, সেই ধারাটা অব্যাহত রেখেছিলেন বেগম খালেদা জিয়া, সেটাও তিনি বলেছেন। অনেক তথ্য আজকে এখান থেকে পেয়েছি। তাহলে এইটি কেন থমকে থাকবে? আজকে 164টা না 64টা প্রতিষ্ঠান রয়েছে মাধ্যমিক এবং কলেজ পর্যায়ে। কেন এটা থাকবে? আমাদের তো প্রায় 450-র মতো উপজেলা, কিন্তু উপজেলা, প্রত্যেকটা উপজেলায় এই প্রতিষ্ঠান থাকার কথা। এবং উপজেলার ভিতরে অনেক বড় বড় গঞ্জ আছে, মানে মার্কেট, বাজার, সেই সমস্ত এলাকাতে আপনার এই প্রতিষ্ঠান হতে পারে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমরা যদি মানে একটি জাতিকে, আমাদের নিজের জাতিকে যদি আমরা একটা গড় কারিগরি শিক্ষার উপর দাঁড় করাতে না পারি, আমরা নিদারুণভাবে শোষণের শিকার হব। সেই শোষণটা শুধু দেশের মানে ধনী লোকরা গরিব লোককে শোষণ না, আন্তর্জাতিকভাবেও শোষণের শিকার হবে। যতটুকু আমাদের কারিগরি বিদ্যার প্রসার ঘটেছে, সেখান থেকেই আমরা আজকে পৃথিবীতে মানব সম্পদ সৃষ্টি করে। মানব সম্পদ তো তখনই হবে, সম্পদের তখনই পরিণত হবে যতক্ষণ পর্যন্ত তার স্কিল, দক্ষতা বৃদ্ধি না পায়। একটা গড় দক্ষতা অর্জন করতে হলে তার একটা কারিগরি শিক্ষা একেবারে প্রাথমিক বিদ্যালয় থেকে কিছু কিছু দিতে হবে, কিন্তু মাধ্যমিক পর্যায়ে সেটাকে আরও বেশি জোরালো করতে হবে। কলেজ পর্যায়ে সেই জোরটা আরও বৃদ্ধি করতে হবে। যতটুকু হয়েছে তাতে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের মানুষরা কাজ করছে। আমাদের মানুষরা সেখানে নানা পেশার সাথে যুক্ত রয়েছে। কিন্তু আমরা যদি এখান থেকেই তাদেরকে গড়ে তুলতে পারতাম, তাহলে তাদের যে দক্ষতা এবং সেখানে প্রতি ঘন্টায় এখন তাদের যে উৎপাদনশীলতা, সেই উৎপাদনশীলতা আরও বৃদ্ধি পেত। আমি যেটা বলেছিলাম যে এটা আরেকটি হচ্ছে শোষণের শিকার কিভাবে। ধরুন গ্রামের একটি মেয়ে, সে প্রাইমারি স্কুলেও যেতে পারেনি, তার বাবা খেতে খামারে কাজ করে, ওর কোনো একটা প্রাইমারি মানে এডুকেশন তো নেই, যার কারণে মানে বিজ্ঞানের যে প্রাথমিক যে ধারণাটা সেটাও তার মধ্যে। নাম হতে পারে তার আসিয়া, নাম হতে পারে বাতাসি, নাম হতে পারে ফুলবানু, হতে পারে এসব না, কিন্তু তার এই জ্ঞানটুকু নেই। তখন কি হবে? কিভাবে শোষণের শিকার হবে? ধরো একটি কারেন্টের তার ছিঁড়ে পড়ে আছে, ওটা যে একটা মৃত্যুদূত, সেই ধারণাটি তার নেই। কমপক্ষে তার বাপ যদি একটা ইলেকট্রিশিয়ান হতো, তাহলে পরিবারের মধ্যে সে আলোচনা করতো যে যদি একটা ইলেকট্রিক তার ছিঁড়ে পড়ে আর সেখানে যদি বিদ্যুৎ প্রবাহমান থাকে, তাহলে ওটা একটা মৃত্যুদূত। বাবা, তুই ওই তারে হাত দিবি না, একটা তার ছিঁড়ে পড়লে চট করে গিয়ে হাত দিবি না। কিন্তু যে পরিবারের মধ্যে এই সামান্যটুকু বিজ্ঞানের এই জ্ঞানটুকু নাই, তার এই ভুল হতে পারে। এই ভুলটাই হতে পারে ভয়ঙ্কর মৃত্যুর কারণ। তো সুতরাং একটি জাতি যদি গড় কারিগরি শিক্ষার উপর যদি দাঁড়াতে না পারে, নানাভাবেই সে মানে সভ্যতার দ্বারাই, যান্ত্রিক অগ্রগতির দ্বারাই সে শোষণের শিকার হবে। তো সুতরাং অতি দ্রুত আমাদের বিশ্ববিদ্যালয়ের দরকার আছে
আমি এটা অস্বীকার করছি না, আমি মানছি যে এটা দরকার আছে, কিন্তু সেই দরকারটা পূর্ণ হবে তখনই যখন আমরা এই মানে মাধ্যমিক পর্যায়ে আমরা কারিগরি শিক্ষাটার প্রসার লাভ করতে পারি, তারপরে কলেজে প্রসার লাভ করতে পারি, এরপরে উচ্চতর শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় বা গ্র্যাজুয়েশন যেখানে দেওয়া হবে সেটা হতে পারে। একটা শিক্ষার প্রাথমিক স্তরে সে উত্তীর্ণ হতে পারলে, জানলে পরে তার মধ্যে আবার নতুন করে শিক্ষার আগ্রহ জন্মাবে। তো আমি যদি খালি বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানই শুধু করে যাই আর এই জায়গাটা যদি বঞ্চিত থাকে, তাহলে আমরা কিন্তু যে অনেকে এখানে এখন বলছেন যে আমরা ছাত্র পাচ্ছি না, যে টার্গেট যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী ছাত্র হচ্ছে না, কারণ আমরা ছোটবেলা থেকেই উৎসাহিত করতে পারছি না। আমাদের প্রাইমারি স্কুলগুলো, আমাদের কেজি, কিন্ডারগার্টেন, এখান থেকে আমরা উৎসাহিত করতে পারছি না। অনেক ছেলে তো ঝরে যায়, ড্রপ আউট হচ্ছে ক্লাস 5-এ, 6-এ, 7-এ, 8-এ, অনেকে ম্যাট্রিক পাস করেও ড্রপ আউট হচ্ছে, সেটা পারিবারিক অর্থনৈতিক কারণে হোক, নানা কারণেই হতে পারে। কিন্তু সে যদি একটা কারিগরি জ্ঞান নিয়ে ড্রপ আউট হয়, অথবা সে কমপক্ষে ম্যাট্রিকটা পাস করলো কারিগরি বিদ্যায়, তাহলে এটুকু তো হতে পারে যে যেন সে যদি কোনো সরকারি চাকরিও পেল না, কিন্তু দেখা গেছে যে ওই একজন ইলেকট্রিশিয়ান, সে ম্যাট্রিক পর্যায়ে কমপক্ষে মানে ইলেকট্রিসিটির যে কাজগুলো রয়েছে, এর ফিটিং বা এটাকে নিয়ে আসা, তো সে তো নিশ্চয়ই এটার ভেতরে যে কী প্রবাহ হয়, তার শক্তি কি, এটা সম্পর্কে জানবে। এবং তাতে আমি কোথাও দেখিনি একজন ইলেকট্রিশিয়ান বেকার বসে আছে। সে একটা বাড়িতে যখন প্রাইভেটলি কোনো বাসায় গিয়ে ঠিকঠাক করছে, 400 থেকে 500 টাকার নিচে সে নেয় না। এইভাবে যদি 1 থেকে 1.5 ঘন্টা কাজ করে, বা একটা ফ্রিজ এসে ঠিক করছে, সেখানেও 500 থেকে মানে 1000 নিচ্ছে, মানে কাজের ধরনের উপর একবারে মিনিমাম ত্রুটি যদি হয় তো সেখানে 500 টাকা নিচ্ছে বা 1000 টাকা নিচ্ছে। তো যে মানে কারিগরি বিদ্যা কিছুটা অর্জন করেছে, সে কোনোদিন বসে থাকবে না, সে অনাহারে থাকবে না, অর্ধাহারে থাকবে। তো ওই যে কবির ভাইদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের একসময় একটা স্লোগান ছিল, মানে আমার আজও ভালো লাগে সেটি, যে প্রযুক্তিহীন রাজনীতি শোষণের হাতিয়ার। ছিল না কবি ভাই? একটা ছিল, একটা বিরাট একটা ইয়ে ছিল। তো এটা অত্যন্ত সত্যি কথা। আমরা যদি আমরা রাজনীতি মানে কি, আজকের যে রাজনীতিবিদ তিনি তো দেশ চালাবেন, তিনি পলিসি মেক করবেন, তিনি অ্যাডমিনিস্ট্রেশনকে চালিতে হবে। সে যদি মানে সে যে ইঞ্জিনিয়ার হতে হবে নট দ্যাট, কিন্তু ইঞ্জিনিয়ারিং সম্পর্কে, কারিগরি বিদ্যা সম্পর্কে তার একটা আগ্রহ আছে। তো সেই আগ্রহ থাকলে পরেই সে যখন কোনো দায়িত্ব পাবে তখন সেটি বাস্তবায়ন করতে বা সেটির বৃদ্ধি বিকাশ ঘটাতে সে চেষ্টা চালাবে, এটাই স্বাভাবিক ব্যাপার। যে ছেলেটি দুবাইয়ে জকি হচ্ছে, উট চালাচ্ছে, ভয়ঙ্কর মরু গরমের মধ্যে, মরু তাপের মধ্যে, সে যদি ন্যূনতম একটা কারিগরি বিদ্যা থাকতো, তাহলে হয়তো সেখানে সেটা করতে হতো না। অন্য কোনো একটা ডিপার্টমেন্টে কোথাও হচ্ছে ওয়াটার সাপ্লাইংয়ের মানে একজন টেকনিশিয়ান হিসেবে থাকতো, ইলেকট্রিসিটি টেকনিশিয়ান হিসেবে থাকতো, কত মানে কাজ ছিল। এমনকি যদি ফার্নিচার বানানো যদি সে জানতো, তাহলেও সে একটা মোটামুটি অতটা অড জব হতো না, যেখানে একটা শিশুকে দিয়ে উট চালানো হয় মরুভূমির তপ্ত গরমের। তো আপনাদের এই যে প্রচেষ্টা এবং আজকে আপনারা যে জিনিসটি বলেছেন, আমি সত্যিই এই যে সামাজিক দৃষ্টিভঙ্গির কথা যেটি বলেছেন, সেটি অবশ্যই, যে এখানে মাধ্যমিক কি টেকনিশিয়ান বানাবো, তো MA BA পাস করবে না। তো MA BA পাস স্বপ্নটাই মানুষের মধ্যে আছে। একসময় ছিল জজ ব্যারিস্টার হওয়া, এখন কিন্তু ওইটা অনেক কমে গেছে। এখন কর্পোরেট জব, MBA করতে হবে ছেলেকে। ইঞ্জিনিয়ার ডাক্তার ঠিক আছে, স্বপ্ন হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়ানো, কিন্তু ছেলেটা ঠিক ওই মেধার যোগ্য হচ্ছে না, ভালো রেজাল্ট করছে না। তাহলে সে যাতে প্রথমেই কিছু হালকা কিছু কাজের মধ্যে কারিগরি বিদ্যা যদি সে রপ্ত করে এবং সেখান থেকে যদি উত্তরণ ঘটে, তাহলে আস্তে আস্তে তার মধ্যে যে
অনুপ্রেরণাটা জন্মাবে, তার আগ্রহ আরও বাড়বে এবং এটার ক্ষেত্রে উচ্চশিক্ষা আরও নেবে এবং সে কাজ করতে করতেই উচ্চশিক্ষা পাবে। আমি সেদিন পড়ছিলাম একজন খুব নাম করা অভিনেতা এবং লেখক, আপনি জানেন বলিউডের, বোম্বের, তার নাম হচ্ছে কাদের খান। খুব স্ট্রাগল করেছেন জীবনে, প্রচণ্ড স্ট্রাগল। বাপ একটা মসজিদের আজান দিত, মানে রাত্রে কখনো গিয়ে মাঠের মধ্যে গিয়ে থাকতে হতো, নিজেই বলেছেন এই ঘটনা। খুব চেষ্টা করে তারপরে উনি ডিপ্লোমা পাস করেছেন। এর মধ্যে তার কিছু প্রতিভা ছিল, তিনি সিনেমার সংলাপ লিখতে পারেন, তিনি কাহিনী লিখতে পারেন, তিনি চমৎকার অভিনয় করতে পারেন। তিনি উপমহাদেশব্যাপী তার একটা পরিচয় হল। এবং পাশাপাশি তিনি কি করেছেন জানেন, তিনি বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছেন, সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন এবং পোস্ট গ্র্যাজুয়েশনও করেছেন। এইটা হচ্ছে স্বপ্ন এবং বাস্তবায়ন। সেই স্বপ্নটা তৈরি করবে আপনার মাধ্যমিক স্তরে, আপনার কারিগরি বিদ্যার প্রসার হলে পরে, কলেজ স্তরে হলে পরে, তখন কিন্তু হবে। আমাদের সাখাওয়াত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, কিন্তু সে গ্র্যাজুয়েশন করেছে, এটার ইঞ্জিনিয়ারিংয়ের উপরেই করেছে। স্বপ্ন তার থেমে থাকেনি, স্বপ্ন তার এগিয়ে চলেছে। তো এখন আমার যে মূল বক্তব্য সেটা হলো এটার প্রসার ঘটাতে হবে, এটার দ্রুত প্রসার ঘটাতে হবে। যে নীতিমালার কথা আপনারাই মূল প্রবন্ধে উল্লেখ করেছেন, শহীদ জিয়াউর রহমানের সময় থেকে এটা হয়েছে এবং এটা তো ঠিক যে ম্যান পাওয়ার রপ্তানি, জনশক্তি রপ্তানি, এটা শহীদ জিয়া হচ্ছে তার সময় থেকে এবং তার উদ্যোগেই সেটা সৃষ্টি হয়েছে। এখন দরকার আমাদের দক্ষ জনশক্তি। আমরা দক্ষ জনশক্তি যদি আমাদের দেশ থেকে পাঠাতে পারি, সে কোনোদিনই তাকে অযোগ্যতার কারণে ফেরত দেবে না। সে দারুণভাবে সেখানে প্রতিষ্ঠিত হবে এবং যে দেশে যাবে সে দেশের যে পলিসি অনুযায়ী তারা যেভাবে গড়ে তুলতে চাচ্ছে, সেই গড়ে তোলার একজন কারিগর হিসেবে সেখানে কাজ করবে এবং তার পাঠানো টাকায় আমরা আরও সমৃদ্ধ হব, আমরা আরও শক্তিশালী হব। এইভাবে আমাদেরকে এগুতে হবে। এগুনোর অনেক পদক্ষেপ নিচ্ছে, অনেকে অনেক কথা বলছেন কি হলো 4-5 মাসে, কিন্তু এটা তো ঠিক। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তো কেউ গুম হচ্ছে না, কেউ তো বিচার বহির্ভূত হত্যার শিকার হচ্ছে না। আজকে জনাব তারেক রহমান ক্ষমতাসীন হওয়ার পর থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমরা কাউকে গুম হওয়ার কথা শুনিনি, আমরা কোনো বিচার বহির্ভূত হত্যার কথা শুনিনি, আমরা গুপ্ত হত্যার কথা শুনিনি, আমরা টাকা পাচারের কথা শুনিনি, আমরা ব্যাংক লুট করার কথা শুনিনি। বা যারা মানে অনেক শক্তিশালী দেশ মনে করে যে তাদের কথা অনুযায়ী চলতে হবে, কিন্তু চোখে চোখ রেখে নিজের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রকে ধরে রাখতে পেরেছেন তারেক রহমান এবং প্রত্যেকটি দেশের সাথে সমমর্যাদার ভিত্তিতে আমরা আমাদের পররাষ্ট্র নীতি পরিচালিত করব, সেই নীতি তিনি ঘোষণা করেছেন। আপনারা দেখেছেন যে এই মাসে মানে আগস্ট মাসের শেষে আবার মালয়েশিয়ার বাজার উন্মুক্ত হচ্ছে, এটা তারেক রহমানের অবদান, এটা অলরেডি ডিক্লেয়ার্ড। এই পদক্ষেপগুলো এই 4-5 মাসে তিনি নিয়েছেন, অর্থাৎ নির্বাচনের প্রাক্কালে তার যে প্রতিশ্রুতি, তার যে অঙ্গীকারবদ্ধতা, সেটাকে এখন অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন করার চেষ্টা করছে। আমাদের এই প্রশাসন এগুলো নিয়েই তো করতে হচ্ছে। হয়তো সেখানে থাকতে পারে কিছুটা, নানা থাকে তো রেগুলেশন এবং নানাবিধ আইন কানুনের জটিলতা দিয়ে, কিন্তু সেটাকে মানে অতিক্রম করেই তিনি দ্রুত গতিতে এটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আপনারা জানেন যে হাইওয়েতে প্রচণ্ড আপনার দুর্ঘটনা হয়, সেই দুর্ঘটনা এড়াতে 10 কিলোমিটার পরপর অ্যাম্বুলেন্স থাকবে হাইওয়ের পাশে। এই পদক্ষেপগুলো নিয়েছে। তো সুতরাং আপনারা যে জিনিসগুলো উত্থাপিত করেছেন, আপনারা সেই মানে উত্থাপিত বিষয়টি এত জরুরি বলে আমার কাছে মনে হয়েছে। আপনার সব মানুষ, একটু কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ এটাই চায়, যেন কোনো ছেলে স্কুল থেকে ঝরে না পড়ে। ওই ঝরে পড়া ছেলেকেই আমাদের কারিগরি বিদ্যা শেখাতে হবে, কারিগরি জ্ঞান তাকে দিতে হবে, তাহলে তার মানে বেড়ে ওঠার স্বপ্নটা আর আটকে যাবে না, ওইটা আর থমকে থাকবে না। সরকার যেখানে জনগণের দ্বারা নির্বাচিত, সরকার যেখানে তার অঙ্গীকার পালনে শতভাগ সচেষ্ট, আমি বিশ্বাস
আপনারা যে জিনিসটি বলেছেন আমি মনে করি এটা নব উদ্যমে এটা শুরু হওয়া উচিত। এবং এই যে টেকনিক্যাল প্রশিক্ষিত ছেলেরা, প্রশিক্ষিত মানে টেকনিশিয়ানরা, এটা তো ইন্ডাস্ট্রির সাথে সম্পর্ক রয়েছে, এটার সাথে একটা কানেকশন করা, সেই ব্যাপারে আপনাদের আরও পার্সোনালি আমাকে কোনো অ্যাডভাইস দেওয়া থাকলে আপনারা দেবেন।